আর শিল্পী তার মনের যেটা আসছে সেরকম করে সে তার শিল্পকর্মের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করছে। যে পাখির মাথাটা সে কত সুন্দর করে সে পাখির মাথাটারে তার নিজের মতো করে সে এটারে মানে ফুটায় তোলার চেষ্টা করছে। এই যন্ত্রটির নাম স্বরাজ। এটা আমাদের গ্রামীণ একটা যন্ত্র, গ্লুকোজ যন্ত্র। আমি আসলে যেভাবে ধরলাম স্বরাজটা এইভাবে ধরা হয় না, স্বরাজটা ধরা এইভাবে, স্বরাজটা এইভাবে ধরে এইভাবে বাজানো হয়। এই যন্ত্রটি সাইজে ছোট, অর্থাৎ লম্বায় কম, এবং এতে তার ব্যবহার করা হয় চারটা, দুটা পিতলের তার বা লোহার তার আর একটা স্টিলের তার, এরকম তার ব্যবহার করা হয়। কিন্তু অনেকেই ভুল করে থাকেন যে স্বরাজ কোনটা, দোতারা কোনটা। আমরা প্রচলিত বাদ্যযন্ত্রের ভিতরে অনেক বাদ্যযন্ত্র নিয়ে এরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়ি। ধরেন আমার এখানে যতগুলি আছে এগুলি সবগুলি স্বরাজ। স্বরাজে সবসময় তার থাকবে এবং সাইজে ছোট হবে। আর যেগুলো দোতারা, দোতারা সাধারণত আর একটু বড় হবে। দোতারা বলতে আমরা যে দোতারাটা চিনি এটা আসলে দোতারা না, প্রধান দোতারা না, এটা পরে আমি আরেকটা সেগমেন্টে বলতেছি। আমরা এখন যে দোতারা দেখি সেটা এইটার সাইজের থেকে বড়। আগে স্বরাজ সম্পর্কে একটু বলি। স্বরাজ কোনো নির্দিষ্ট শিল্পীর হাতের তৈরি না। যিনি গায়ক উনি নিজেই হয়তো কোনো কাঠ টাট দিয়ে এই যে হাতুর বাটাল বা বাইসা টাইসা দিয়ে কোবায় এটা তৈরি করতেন, বা কোনো কাঠ মিস্ত্রির দ্বারা বিভিন্ন শৈল্পিক রূপ দিয়ে এগুলো তৈরি করা হতো। এই যে এরকম উপরের মাথাগুলি আছে, বিভিন্ন রকমের মাথা, যার কারণে এক একটা স্বরাজের সাথে আরেকটা স্বরাজের কোনো মিল নাই। তার বাহ্যিক গঠন বা তার যে শৈল্পিক রূপ আছে সেটার সাথে আরেকটার কোনো মিল নাই, কারণ প্রত্যেকটা একটা নিজস্ব শৈল্পিক চিন্তা এবং যে তৈরি করছে তার হাতের ঝসের উপরে ওই ধরনের বাদ্যযন্ত্র ওইভাবে স্বরাজ তৈরি করছে, স্বরাজ বাদ্যযন্ত্রটা তৈরি করা হয়েছে। এই শিল্পীরা এখন আর নাই, যারা স্বরাজ তৈরি করতে এখন নাই, যারা এখন কাঠের কাজ করে তারা হয়তো আধুনিক যন্ত্রপাতি ইউজ করতেছে, তারাও অনেক ধরনের কি বলে আসবাবপত্র তৈরি করে। সুতরাং একটা স্বরাজ তৈরি করব সেটা তাদের এখন আর ওই রকম সময় নেই আর কি এই আধুনিক যুগে। আর এই জায়গায় আছে যেটা, সেটা হলো আমি যেটা বলছিলাম যে এই স্বরাজ এবং দোতারার যে পার্থক্যটা, বর্তমান দোতারার এইটা হলো দোতারা, এটা লম্বা এই স্বরাজের চেয়ে অনেক বড় থাকবে, এর ফ্রেট বুট বড় থাকবে, আর এটাতে সুতা ব্যবহৃত হবে। স্বরাজে তার ব্যবহৃত হয় আর দোতারায় সুতা ব্যবহৃত হয়। এনে বেশ কয়েকটা স্বরাজও আছে, দোতারাও আছে। এই যে এটা দোতারা, এটা দোতারা, ওটা দোতারা, এটা দোতারা, এগুলো হলো দোতারা, আর এই পাশের গুলো স্বরাজ। আমি যেমনটা বলছিলাম আর কি, যে জিনিসটা বলছিলাম যে স্বরাজটা ওই যে কারিগররা কাঠ দিয়া তৈরি করতো। কারিগর বলতে হলো যে হয়তো কোনো কাঠের কারিগর সে তৈরি করতো, নয়তো কোনো শিল্পী সে তৈরি করতো। এই যে এই স্বরাজটা যেরকম একটা ছোট্ট একটা কাঠের টুকরা নিয়েছে নিয়া এই যে তৈরি করা হয়েছে, অর্থাৎ যেটা বলা হতো যে লাকড়ির থেকে স্বরাজ তৈরি করা হতো। স্বরাজ সাধারণত কাঁঠাল কাঠ, নিম কাঠ, এই কাঠ দিয়ে তৈরি হয়, আম কাঠ দিয়ে স্বরাজ তৈরি হয় না। স্বরাজের মূল কাঠ হলো কাঁঠাল কাঠ, নিম কাঠ। আর শিল্পী তার মনের যেটা আসছে সেরকম করে সে তার শিল্পকর্মের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করছে। যে পাখির মাথাটা সে কত সুন্দর করে সে পাখির মাথাটারে তার নিজের মতো করে সে এটারে মানে ফুটায় তোলার চেষ্টা করছে। এরকম প্রত্যেকটাতে যিনি তৈরি করছে তার যে শৈল্পিক একটা মনোভাব আছে বা তার যে শৈল্পিক চিন্তা আছে সেটা তার এই কাজের মাধ্যমে সে ফুটায় তোলার চেষ্টা করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা স্বরাজ নিয়ে, সেটা হলো যে এত ছোট্ট একটা কাঠের টুকরা থেকে বা লাকড়ির থেকে একটা বাদ্যযন্ত্র তারা তৈরি করত, কিন্তু এর আওয়াজটা এত সুমধুর এবং এত মিষ্টি। এবং এই স্বরাজ বাজায় এই অঞ্চলের মানুষ যারা, অর্থাৎ ময়মনসিংহের অঞ্চলের মানুষ বলেন বা বৃহত্তর ময়মনসিংহের অঞ্চলের মানুষ বলেন, তারা বিভিন্ন ধরনের গান করতো। রামায়ণ পর্যন্ত এই স্বরাজ দিয়ে গান করা হতো। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, ওনার বাবা রামায়ণ গাইতেন স্বরাজ বাজায়া। এটা চন্দ্রাবতীর কাব্যে উল্লেখ করা আছে, এবং আমরা যদি ময়মনসিংহ গীতিকাতেও যাই সেখানে উল্লেখ করা আছে। অর্থাৎ স্বরাজ বাজায় রামায়ণ গাওয়া হইতো, স্বরাজ বাজায় ময়মনসিংহের পালা গান যেগুলো বা ময়মনসিংহের গীতিকার যে পালা গানগুলো সেগুলি গাওয়া হইতো, এবং ময়মনসিংহের যে কবি গান সেগুলোতে স্বরাজের ব্যবহার ছিল। বর্তমানে বাউল গান
সেইসব বাউল গানও অনেকে বাউলরা ব্যবহার করে, কিন্তু এর আগে বাউল গানগুলিতে স্বরাজ বাজায় বাউল গান করা হতো। বাউল গানের প্রধান বাদ্যযন্ত্র ছিল এই স্বরাজ এবং ওই যে মাটির যে হাড়ি আছে সেই হাড়ি। এখন তো বাউল গানে অনেক ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়, বেহালা ব্যবহার করে, সেটা পাশ্চাত্য বাদ্যযন্ত্র, বাট প্যাড ড্রাম, কিবোর্ড এগুলি ব্যবহার করা হয়। এইগুলো প্রায়োগিক, অর্থাৎ এগুলো ব্যবহার করে, নতুন বাদ্যযন্ত্র ব্যবহার করে গানকে মানুষের কাছে আকৃষ্ট করা হয়। কিন্তু মূল যে গানের ভাব বা ধারা, সেগুলো আগে যখন বাউলরা বা আমাদের লোককবিরা বা লোকশিল্পীরা পেশ করতো, সেগুলা বাদ্যযন্ত্র দিয়া মূলত তাদের ভাব এবং অনুভূতিটা আছে সেটাই প্রকাশ করার চেষ্টা করতো। আর এখন বাদ্যযন্ত্রের ব্যবহারে গান এবং গানের সুর বা গানকে আকৃষ্ট করার জন্য সেটা চিন্তা করা হয়। আগের যারা মরমী গীতি বলেন বা মরমী শিল্পী বলেন, তারা এই জিনিসটা চিন্তা করতো না। তারা বাদ্যযন্ত্র দিয়ে তাদের বাণী এবং তাদের আদর্শ সেগুলি প্রচার করার চেষ্টা করতো। সেই জন্য তাদের বাদ্যযন্ত্রগুলো এরকম। বাদ্যযন্ত্রের ভিতরে শিল্পের ভাবনা আছে, তাদের গানের ভিতরে শিল্পের ভাবনা আছে। আমি আগে যেটা বললাম যে স্বরাজ মূলত এক একটা শিল্পীর হাতে তৈরি বা কারিগরের হাতে তৈরি বা বিভিন্ন জনে বিভিন্নভাবে তৈরি করছে। এটা সম্মিলিত কোনো কারখানা থেকে তৈরি হয়ে আসে না। এইটাও তার একটা শিল্পের ভাবনা, সেইভাবেই তৈরি করছে এটা। আর আমার এই স্বরাজগুলির মধ্যে অনেকগুলি আছে 60 বছর, 70 বছর, 100 বছরের পুরানো। কিন্তু এই স্বরাজটা যেটা, এই দুতারার বা স্বরাজ যেটা বলেন, এইটা হলো সুরমঞ্জুরিও বলা হয়, অনেক সময় সুর সংগ্রহ বলা হয়। এইটা ভাওয়াল জমিদার বাড়িতে এটা ব্যবহার করা হতো। অর্থাৎ এটা শরৎ, দোতারা এর মাঝখানের একটা যন্ত্র, সুর সংগ্রহ। এই যন্ত্রটা বাউল জমিদার বাড়ির যন্ত্র। এটা ধরেন বাউল জমিদারের যে আমলে ছিল, ওই সময় রাজ দরবারে এই যন্ত্র বাজায় অনেকে গান করছে। অর্থাৎ রাজ দরবারে যে আসর হইতো, সেই আসর এই যন্ত্রটা বেশ অনেক নামি দামি শিল্পীর সাথে এই বাদ্যযন্ত্রটা বাজানো হয়েছে। হ্যাঁ, এরকম হয়েছে 200 বছরের কাছাকাছি, 200 বছরের কাছাকাছি সময়। লোকশিল্পী বা লোককবি যারা লোক গান করতেন, তারা সাধারণত বাদ্যযন্ত্রের প্রাধান্যটা ওইভাবে দিতেন না। বাদ্যযন্ত্রটা গানকে সুন্দর করার জন্য ব্যবহার করতেন। এই স্বরাজটা দেখেন ওই রকম, যে সে তার আকার বা দৈর্ঘ্য এটা কোনো পার্থক্য না। এই যন্ত্রটা সুরে ছিল কিনা, এই যন্ত্রটার থেকে আওয়াজ সুন্দরভাবে বেরোতো কিনা, তারা সেইভাবেই এই বাদ্যযন্ত্রটাকে তৈরি করত এবং সেইভাবে গানের সাথে ব্যবহার করত।